আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে মেনলি তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে চলে আসছি সেটা হচ্ছে পরিমাণগত রসায়নের উপর একটা অনশট লেকচার। ঠিক আছে, এই লেকচার দেখার পরে পরিমাণগত রসায়নে তোমাদের অ্যাডমিশন রিলেটেড যত শর্টকাট টর্টকাট আছে, ঠিক আছে, কোনো কিছু ইনশাল্লাহ বাদ থাকবে না। মানে পরিমাণগত রসায়ন এই চ্যাপ্টারে যে এত শর্টকাট শেখা যায়, এত শর্টকাট জানা যায়, এই ভিডিওটা দেখলে তুমি ক্লিয়ার হইতে পারবে একদম। মানে কি বলবো, প্রায় 100% ক্লিয়ার হইতে পারবা, ঠিক আছে? তো চলো স্টার্ট করি বেশি কথা না বলে। তো তোমরা মেনলি যে কাজটা করবা এখন সেটা হচ্ছে তোমরা একটা খাতা কলম নিয়ে চুপচাপ বসে পড়বা। খাতা কলম নিয়ে কেন বসে পড়বা? কারণ তোমাদের প্রত্যেকটা জিনিস নোট করে করে পড়তে হবে, এটা মাথায় রেখো। আচ্ছা, স্টার্ট করি। তো দেখো, প্রথমে এখানে দেখো, খেয়াল করো। আচ্ছা, প্রথমে এখানে খেয়াল করো যে এখানে একটা লম্বা সূত্র রয়েছে, খেয়াল করছো? আরে জ্বালা। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে একটা লম্বা সূত্র আছে। এই সূত্রটা তোমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে, আর কখন কোনটা কোন কাজে ব্যবহার করবে এটা জানা থাকা লাগবে। দেখো, এখানে এন মোল সংখ্যা, এটাকে কেন্দ্র করে প্রত্যেকটা সূত্র, যেমন ডাব্লিউ বাই এন অর্থাৎ ভর বাই আণবিক ভর। তারপর এন বাই এন এ অর্থাৎ নিচে অ্যাভোগাড্রো নাম্বার আর উপরে হচ্ছে কতটা পরমাণু আছে, পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা, এগুলো আর কি। ঠিক আছে। আর এখানে ভি হচ্ছে এসটিপি তে দেওয়া আছে, যখন এসটিপি তে দেওয়া থাকবে তখন কি 22.4, আর যখন এসএটিপি তে থাকবে তখন 24.8। আমি সামনে আলোচনা করব যে এসটিপি তে থাকলে কি হয়, এসএটিপি তে থাকলে কি হয়, এগুলো আলোচনা করব। আর এখানে যে যেটা দেখতে পাচ্ছিস ভিএলএস দেওয়া, এটা ভিএলএস না, এটা হচ্ছে ভিএস। কিন্তু ভিটা যে লিটারে, ওইটা বোঝানোর জন্য এমনি লেখা হয়েছে। এটা ধরো তোমার পরীক্ষায় লিখতে হবে না, পরীক্ষায় তো কিছুই লেখা লাগে না, জাস্ট এমসিকিউ তে টিক মারা লাগে। তো জাস্ট ভি এস, সেখানে ভিটা তুমি লিটারে নিবা, তার জন্য আমি এমনি বুঝাইছি। এখানে জাস্ট একটু শর্টকাট আকারে দেওয়া আছে সবগুলো। কার মান কত এখানে একটু খেয়াল করে দেখো, ঠিক আছে? এই যে সবকিছু দেওয়া আছে এখানে হচ্ছে, ওই আয়তন লিটারে সব দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, ক্লিয়ার আছে করি। ওকে, তো নেক্সটে দেখি, এখানে খেয়াল করো, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, তোমরা মিস করো না। দেখো, এসটিপি, এসএটিপি আর এনটিপি তে কার মান কত, এগুলো একদম ক্লিয়ারলি এখানে দেওয়া আছে, তুমি যদি একটু খেয়াল করে দেখো, ঠিক আছে? আচ্ছা, একটু যদি খেয়াল করো, এসটিপি তে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, তাই তো? এখানে খেয়াল করো তাপমাত্রা কি, 0 ডিগ্রি সেলসিয়াস। আর 0 ডিগ্রি সেলসিয়াস মানেই কিন্তু 273 কেলভিন। আর আয়তন দেখো এখানে 22.4 হবে, 22.4 লিটার, এটা মুখস্থ। আর অ্যাটমসফিয়ার তো জানো, 1 অ্যাটমসফিয়ার। ওকে, এসএটিপি তে এই প্রথমে তো এটা মুখস্থ রাখবা যে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। টেম্পারেচারটা আমি শর্টকাটে লিখছি, তুমি কিন্তু পরীক্ষায় শর্টকাটে লিখো না, তোমার যদি লেখা লাগবে না, তোমার তো দাগানো লাগবে এমসিকিউ, বানানটা দেখে যাও। আচ্ছা, এখানে তাপমাত্রা কত হবে, দেখো তাপমাত্রা হবে রুম টেম্পারেচার যেটা, ঠিক আছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটা 298 কেলভিন। মুখস্থ রাখবা, কারণ পরীক্ষায় এত বের করে নেওয়া নিয়ে ঝামেলা। আর এখানে আয়তন কত হবে, 24.8, এখানে দেখো 22.4, এখানে 2 4 এর ডবল হয়ে গেল, দেখো 4 8, অর্থাৎ 24.8। জাস্ট আমি মনে রাখার জন্য এই ট্রিকটা খাটাইতাম লিটারে। আর চাপ কত দেখো, 0.9 অ্যাটমসফিয়ার, অর্থাৎ 1 বার। এই দুইটাই কিন্তু আসতে পারে, ঠিক আছে, 0.9 অ্যাটমসফিয়ারও আসতে পারে, 1 বারও আসতে পারে, তো সেভাবে খেয়াল করে নিও। আচ্ছা, এবার দেখো এনটিপি অর্থাৎ নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, এটা কত, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 293 কেলভিন। ওকে, আর আয়তন কত হবে, 24.04 লিটার। পরীক্ষা কিন্তু অপশনে কনফিউজ করে দিবে, 24 পয়েন্ট শুধু 4 দেওয়া থাকবে, তখন কিন্তু আবার মাথা খারাপ করো না। আর চাপ হচ্ছে এসটিপির মতো, এখন পরীক্ষা আসতে পারে যে নিচের কোন, মানে কাদের মধ্যে চাপ সমান, তখন এসটিপি আর এনটিপি যেটাই থাকবে সেটা অ্যান্সার হবে তোমার। ওকে, আচ্ছা, এখন দেখি শতকরা পরিমাণ নির্ণয়। এই সূত্রটা মেবি জানো, যে শতকরা পরিমাণ নির্ণয়ের সূত্রটা কি? মৌল বা যৌগের শতকরা পরিমাণ ইজ ইকাল টু নিজস্ব পরিমাণ বাই মোট আণবিক ভর ইনটু 100। তো চলো এর একটা এক্সাম্পল দেখি, নাইলে তুমি ক্লিয়ার হইতে পারবে না। তো তোমাকে একটা উপাদান দিছে ব্লু ভিট্রিয়ল, কপার সালফেট, এর সাথে 5 অণু পানি যুক্ত আছে।
তো এখানে বলছে যে পানির শতকরা পরিমাণটা কত। এখানে তোমার যে কাজটা করতে হবে সেটা আমি একদম ধাপে ধাপে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, প্রথম কাজ, এই যে ফুল কপার সালফেট 5 অনুপানি, এই যে পুরোটার আমি কি বের করলাম, আণবিক ভর বের করলাম, এই যে 249.5। ঠিক আছে, পুরোটার বের করে ফেললাম। তো এখন পুরোটার বের করার পর একটু খেয়াল করে দেখো, এখানে 2 নাম্বার ধাপে বলছে পানির ভর। পানির ভর বলতে কি, মানে যেটা চাইছে আমাকে যে এই পানির শতকরা পরিমাণ কত, তাহলে পানির চাইছে, তাহলে আমার কি মোট ভর বের করছে, এরপর কি পানির ভর লাগবে। এই যে এখানে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে কি বলছিল যে নিজস্ব পরিমাণ, অর্থাৎ এই যে পানির ভরটা আর মোট আণবিক ভর, তার মানে কি এই যে ব্লু ভিট্রিওলের মোট যে আণবিক ভরটা এটা, তাই তো? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখানে কি বলছে, পানির ভর সেটা বের করলাম, যে এটা কিন্তু ফুল 5 অনুপানির জন্য, ঠিক আছে, 5 মোল পানির জন্য। ওকে, ধাপ 3-এ কি এই সূত্রটা বসাইতে হবে, 90/249.5 ইন্টু 100, এটা করলে কত, 36.8 বের হবে। এখন পরীক্ষায় তো তোমার হাতে ক্যালকুলেশন করতে হবে। আমি যদি হাতে ক্যালকুলেশনের উপর একটা ক্লাস নিব, তোমার যদি হাতে ক্যালকুলেশনের উপর ক্লাস লাগে, তুমি কমেন্টে তুমি একটা কমেন্ট করে দাও যে হ্যান্ড ক্যালকুলেশন প্লিজ। ঠিক আছে, তাহলে আমি ওটার উপর নিয়ে নিবো। আমি আপাতত একটু বুঝাই। তো এই ক্ষেত্রে তুমি যেটা করবা, দেখো এখানে আছে 249.5, তার মানে এটাকে তুমি মোটামুটি কত ধরে নিবা জানো, 250 ধরে নিবা। 250 ধরে নিলে কি হবে, দেখো এখানে 100 আছে, এখানে 250 আছে, কাটাকাটি করতে সুবিধা হবে। এখানে কত হয়ে যাবে তখন, 2.5। তখন তুমি 90/2.5 করে যে মানটা বেরোবে, কাছাকাছি মান যেটা থাকবে এমসিকিউ এর অপশনে, ওইটাই টিক মেরে দিও। ঠিক আছে, তো এখানে হচ্ছে ক্যালসিয়াম ফসফেট থেকে P2O5 এর পরিমাণ কতটুকু হবে, এটা তোমাদের এইচডব্লিউ থাকলো, এটা করে তোমরা হচ্ছে আমার পেজে একটু দিও। যারা যারা আসলে ডেডিকেটেড আছো, তোমাদের জন্য আমি ভিডিও গুলো কষ্ট করে বানাই। ঠিক আছে, তোমরা যারা ডেডিকেটেড আছো, ইনশাল্লাহ সেকেন্ড টাইমার যারা আছো তাদের আর কোনো প্যারা হবে না, তোমরা সব শিখে যাইতে পারবা। ফার্স্ট টাইমার ওই শর্টকাট গুলো অ্যাপ্লাই করতে পারো, সমস্যা নেই। কেমিস্ট্রি তো, কেমিস্ট্রি সর্বজনীন। ফিজিক্স এর ক্ষেত্রে আমি বলি যে ফার্স্ট টাইমাররা এই ক্লাসটা করো না, কিন্তু কেমিস্ট্রিতে আমি এটা বলি না, কারণ কেমিস্ট্রিটা সর্বজনীন। ওকে, এখানে দেখো কিছু জিনিস রয়েছে গুরুত্বপূর্ণ, পারমাণবিক ভর। ঠিক আছে, এগুলো জাস্ট মুখস্থ করবা, এগুলো আমি নতুন করে বলতেছি না, আমি স্লাইড দিয়ে দিব, বা তুমি স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে রাখতে পারো। এগুলো একদম মুখস্থ, এগুলো ওই পরীক্ষায় বের করার তোমার এত টাইম নাই। ঠিক আছে, তুমি যদি মনে করো না না আমি বের করে নিব, এত মুখস্থ আমার দ্বারা হবে না, তাইলে হ্যাঁ তুমি অথই সাগরে ভাসতেছো, তুমি আগে দেখো কি করবা, অ্যাডমিশন তোমার কিন্তু ঝামেলায় পড়ে যাবা। আচ্ছা, তুল্য সংখ্যা নির্ণয়, এই জিনিসটা যে কি প্যারা দেয় পোলাপাইন, কি যে প্যারা খায় এই তুল্য সংখ্যা নির্ণয় এই জিনিসটা নিয়ে। ঠিক আছে, এখানে জাস্ট কয়েকটা জিনিস মনে রাখলেই হয়, এত প্যারা নেওয়া লাগে না। যেমন অ্যাসিডের ক্ষেত্রে কি, এই যে ক্ষারের ক্ষেত্রে কি, জারণ বিজারণের ক্ষেত্রে কি, আর ধাতুর ক্ষেত্রে কি, এগুলো খুবই সহজ। ঠিক আছে, অ্যাসিডের ক্ষেত্রে কি, এইচ প্লাস এর সংখ্যা। তো তুমি একটু দেখো, এখানে HCl রয়েছে, এখানে এইচ প্লাস এর সংখ্যা কত আছে, একটা। এখানে CH3COO8, এইচ প্লাস এর সংখ্যা কয়টা আছে, একটা। এখানে আবার ভাইবো না ভাই এইচ প্লাস এর সংখ্যা তো 4টা আছে, আমি 4 দিব। আরে না রে ভাই, এখানে জৈব অ্যাসিডের ক্ষেত্রে লাস্টে যেটা থাকবে ওইটা। ঠিক আছে, তো এখানে তুল্য সংখ্যা কত, 1। ওকে, তো আমি তোমার একটা HW দিই, এইচ লেখা এখানে হচ্ছে না, যাই হোক, H2SO4, এখানে তুল্য সংখ্যা কত তুমি বলো। তারপর H3PO4, এখানে তুল্য সংখ্যা কত তুমি বলবা। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কাজ, এগুলো বলে ফেলবা। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই। এখন দেখো, ক্ষারের ক্ষেত্রে কি সেম, OH মাইনাস, আগেরটা কি ছিল এইচ প্লাস, এবার কি হবে OH মাইনাস। তাহলে OH মাইনাস সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা, একটা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এনে কয়টা, দুইটা। এটা তো বুঝাই যাচ্ছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এনে তিনটা, ইজি। আচ্ছা, ধাতুর ক্ষেত্রে আসি। ধাতুর যোজনী, ধাতুর জাস্ট যোজনী, আর কিছু না, যে কয়টা ইলেকট্রন ত্যাগ করলো, আর কিচ্ছু না। সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করে, একটা। ক্যালসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করে, দুইটা। অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করে, তিনটা। এটাই তুল্য সংখ্যা, আর কিছু না। এই তুল্য সংখ্যা কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, মানে সিস্টেমটা জানা থাকা লাগবে, নাইলে কিন্তু পরীক্ষায় ভালো প্যারাই পড়বা। কজ তোমার ওই যে কি বলে, ওই যে নিউট্রালাইজ করার যে ম্যাথ গুলো পড়ে, বাংলায় জানো কি, প্রশমন। আচ্ছা, প্রশমন করার যে ম্যাথ গুলো পড়ে, ওইগুলোতে কিন্তু এগুলো খুব কাজে লাগবে। আমি তোমার একটা দেখাই, প্রশমন কই গেল রে বাবা, এই যে এই টাইপের জিনিসপত্রতে কিন্তু খুব কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এবার জারণ বিজারণের ক্ষেত্রে কি, আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, এটা বুঝতেই পারতেছো, Fe2 প্লাস।
এটা পরিবর্তিত হয়ে কিসে রূপান্তরিত হয়, Fe3 প্লাসে। তখন কি একটা ইলেকট্রন কি করে, গ্রহণ করে না ত্যাগ করে? ত্যাগ করে, তাই তো? এখানে তুমি এগুলো বুঝতে পারতেছো, এগুলো আমার নতুন করে বোঝানোর কিছু নাই। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, তুল্য ওজন, এটা মাঝে মাঝে এক্সামে বলে, তুমি একটু খেয়াল করে দেখবা যে তুল্য সংখ্যা বলছে না ওজন বলছে। তুল্য ওজন কি? তুমি হচ্ছে যেটা ইসের সাথে কি বলে, আণবিক যে ভর, অর্থাৎ ভরটাই তো ওজন, তুল্য ভরও যা তুল্য ওজনও তাই, আপাতত ধরে নাও, ঠিক আছে? এটা তো আমরা ফিজিক্স পড়তেছি না যে ভর ওজন আলাদা করে ধরবো। তো তুল্য ওজন কি, আণবিক ভরের সাথে ভাগ যাবে তুল্য সংখ্যাটা, দ্যাটস ইট, শেষ, সহজ হিসেব। তুমি এই যে K2CR2O7, এটা একটু খেয়াল করে দেখো। এখানে তুমি যদি দেখো এই যে M/6, 6 কেন, 6 হচ্ছে তুল্য সংখ্যা, দ্যাটস ইট, সহজ হিসেব। ওকে, এখানে দেখো, এখানে কিছু জিনিসপত্র আছে, মোলারিটি আর কি বলো, মোলারিটি। ওকে, মোলারিটির ক্ষেত্রে আমরা যদি দেখি, মোলারিটির ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, অর্থাৎ এখানে W/V লিটারে আছে, আর পরিমাণ আছে, তাহলে পরিমাণ কি W আর লিটারটা কি V, তাহলে W/V ভিত্তিক মোলারিটি হয়, হ্যাঁ? তো W/V যেখানে দেখবো, এটা বুঝে নিবা যেটা মোলারিটি রিলেটেড। এর এককটা তো মুখস্থ রাখবা, এটা জানো, এটা আমার শেখানোর কিছু নেই, বাট এখানে কিছু জিনিস আছে, এটা একটু মনে রাখবা। সেমি মোলারে কি হয়, সেন্টিতে কি হয়, মিলিতে কি হয়, ডেসিতে কি হয়, আর কিছু আছে নাকি? না, আর কিছু নাই। এগারোটা এগারোটা মনে রাখলে হচ্ছে। আর দেখো, এটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে, খেয়াল করো, করে, তাপমাত্রার উপর নির্ভর করে। কে করে? মোলালিটি। কেন করে? কারণ আয়তন পরিবর্তিত হয়, আয়তনের সাথে যার সম্পর্ক আছে অবশ্যই সে চেঞ্জ হবে। তুমি ধরো 5 কেজি আটা রেখে তাপ দিচ্ছ, ঠিক আছে, বা 5 কেজি ইটকে তাপ দিচ্ছ, ওইটা কি তোমার মানে, আচ্ছা যাই হোক, এসব না বলি। আচ্ছা, মোলালিটি, মোলারিটির ক্ষেত্রে কি, 1 কেজি দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে, অর্থাৎ W/W ভিত্তিক, তাই তো? তো W/W এখানে কি কোনো তোমার আয়তন আছে? আয়তন না থাকলে তো পরিবর্তন হবে না। যেমন পানির ক্ষেত্রে কি, তোমার হচ্ছে আয়তন, পানির একটা নির্দিষ্ট আয়তন আছে, আয়তন থাকলে পরিবর্তিত হয়, মানে লিটারে কিছু থাকলে আর কি পরিবর্তিত হয়। তো এখানে একক কি, মোল পার কেজি, মোল পার কেজি, তাপমাত্রার উপর কোনো নির্ভরশীলতা নাই, আর ভর ধ্রুবক থাকে তাই। আচ্ছা ঠিক আছে, এটুক জানলেই হচ্ছে। ওকে, এটা ফর্মুলা, এস ইজ ইকাল টু আচ্ছা, এটা তোমরা এইভাবে শিখছো হয়তো, ডাব্লিউ সমান সমান এস এম ভি বাই 1000। আচ্ছা, পরীক্ষার সময় এইভাবে করতে গেলে অনেক প্যারা লাগে, ঠিক আছে? তো তুমি খেয়াল করে দেখবা যে তোমার ভির মানটা পরীক্ষায় লিটারে দেওয়া আছে। কি বললাম, ভির মানটা পরীক্ষায় লিটারে দেওয়া আছে। লিটারে দেওয়া থাকলে সুবিধা কি জানো, তখন 1000টা নেওয়া লাগে না, তখন ডাব্লিউ সমান সমান ডিরেক্ট এস এম ভি করলেই, এটা করলেই হয়ে যায়, তখন 1000 লাগে না। 1000 কখন লাগে, যখন মিলিলিটারে থাকে, ঠিক আছে? তো তোমার অত প্যারা হবে না, তোমার লিটারে বেশিরভাগ থাকে, তুমি দুইটা সূত্রই শিখে নিও, এস এর মান বের করা বা যাই হোক শিখে নিও। আর পার্সেন্টেজের ফর্মুলা, যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে, খেয়াল করে দেখো, এখানে কি এস সমান সমান পার্সেন্টেজ ইন্টু 10/m। আচ্ছা, এটা একটু কনফিউশন লাগছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, 10% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা, 10% সোডিয়াম কার্বনেট। এখন এখানে দেখো একটা পার্সেন্টেজ দেওয়া আছে না, খেয়াল করছো? পার্সেন্টেজ দেওয়া আছে, কিন্তু এই পার্সেন্টেজটা কোথায় বসাবো, এই পার্সেন্টেজের জায়গা বসাবো, আর 10টা সূত্রের 10, আর নিচে এম, সোডিয়াম কার্বনেটের কত, 106, তাহলে নিচে কত, 106, তাহলে 10 × 10, 10 × 10 = 100, আর নিচে 106, এভাবে করে ক্যালকুলেট করে নিও তুমি, ওকে? আচ্ছা, আচ্ছা, এখন দেখো, যখন আপেক্ষিক গুরুত্বটা দেওয়া থাকবে, যে একটা জিনিসে আপেক্ষিক গুরুত্ব দেওয়া, তখন কোন সূত্র অ্যাপ্লাই করবা বলো তো? দেখো, পার্সেন্টেজ ইন্টু 10, এই যে আগের মতো থাকবে, নিচে এম, ঠিক আছে, শুধু এক্সট্রা করে একটা গুণ হবে কি, আপেক্ষিক গুরুত্বটা, আর কিচ্ছু কিন্তু না, ঠিক আছে? এখানে তোমার একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি বলে টাইম নষ্ট করলাম না, তুমি বুঝতে পারবা। এখানে খেয়াল করো, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, ওকে। আচ্ছা, নরমালিটির ক্ষেত্রে কি, নরমালিটি কিভাবে নির্ণয় করে, এম ইন্টু ই, অর্থাৎ তুমি যদি আণবিক ভরের সাথে
কি করো, তুল্য রোধ বলে ফেলতেছিলাম, তুল্য ভরের যদি গুণফল করো তাহলে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আহ এটা কোনটা বললাম? ওকে, নর্মালিটির এটা বললাম, তাই না? আচ্ছা, এখন দেখো, শতকরা শতকরা থেকে যদি তুমি পার্টস পার মিলিয়নে নিতে চাও, ঠিক আছে, পার্টস পার মিলিয়নের কিন্তু দুইটা একক আছে, একটু খেয়াল করো, মিলিগ্রাম পার লিটার আর মাইক্রোগ্রাম পার মিলিলিটার, ঠিক আছে, এই দুইটা যেন ভুল হয় না। তো শতকরা থেকে তুমি যদি পিপিএম এ নিতে চাও তাহলে 10⁴ দিয়ে গুণ দিতে হয়। এটা মেবি ভুল লেখা হয়েছে নাকি? আচ্ছা দাঁড়াও, আমি একটু চেক করে নি, ওয়েট। আচ্ছা না, এখানে হচ্ছে ভুল না, এখানে বললে বুঝাতে চাচ্ছে যে পার্সেন্টেজ থেকে তুমি যদি পিপিএম এ যাইতে চাও তাহলে হচ্ছে 10⁴ দিয়ে কি গুণ, তাই তো। আর যদি এই পিপিএম থেকে তুমি আবার পিপিবি তে যেতে চাও, অর্থাৎ পার্টস পার বিলিয়নে, তখন 10⁻³ দিয়ে গুণ। তো এখানে একটা জিনিস লেখা নেই, সেটা হচ্ছে যে তুমি যদি ডিরেক্ট পার্সেন্টেজ থেকে পিপিবি তে যেতে চাও, ঠিক আছে, তখন কি করতে হবে দেখো, তখন 10⁻⁷ দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। এখানে মেবি কিছু সূত্র লেখা নাই নাকি? আচ্ছা সমস্যা নেই, দেখি, আমি না লেখা থাকলে আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। মোলারিটি থেকে পিপিএম, ঠিক আছে, মোলারিটি থেকে পিপিএম বলছে, কিন্তু এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ থেকে বলে নাই, কিসের থেকে বলছে, মোলারিটি থেকে পিপিএম বলছে। তো দেখো, পিপিএম, তাই তো। তো এখানে এস ইন্টু এম ইন্টু 10⁻³ এটা হচ্ছে মুখস্থ সূত্র, পিপিএম এ নির্ণয় করার মুখস্থ সূত্র। মোলারিটি দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, এই যে দেখো, 0.1 মোলার এইচসিএল এর পিপিএম কত, তাই তো। 0.1 মোলার এটা কি এস এর মান, এইচসিএল থেকে আমি এম এর মান পাবো, আর পিপিএম তো বের করার সূত্র জানি, 10⁻³ দিয়ে গুণ দিতে হয় এই দুটাকে, দেন পিপিএম আমার ইজিলি বের হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে মেবি কিছু সূত্র নাই, আমি তোমাকে সূত্রগুলো লিখে দিই, ঠিক আছে, আমি তোমাকে সূত্রগুলো লিখে দিই, একটু ওয়েট। আচ্ছা, এখানে দুইটা সূত্র আছে পিপিএম এর, একটা হচ্ছে পার্সেন্টেজ থেকে পিপিএম এ যাওয়ার সূত্র, আর একটা হচ্ছে মোলারিটি থেকে পিপিএম এ যাওয়ার সূত্র। যেটা দেওয়া নেই সেটা দেখাই। আচ্ছা, এখান থেকেই দেখাই, ঠিক আছে। এখানে কি দেওয়া দেখো, এস ইন্টু এম দেওয়া, তাই না? তো এস ইন্টু এম এর জায়গায় তুমি কি করতে পারো, আচ্ছা না, এখান থেকে দেখাই, এখন আসলে ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। আচ্ছা, পি পি এম সমান সমান, আচ্ছা পিপিএম সমান সমান কি, এটা মুখস্থ রাখো সূত্রটা, W/V ইন্টু কত, 10⁶, 10⁻, কি বললাম, 6। সেটা হচ্ছে পিপিএম এর আরেকটা সূত্র, যখন ডাব্লিউ আর ভি রিলেটেড থাকবে তখন এই সূত্রটা আমি জাস্ট অ্যাপ্লাই করবো, আমার আর কোনো কাজ নাই, ঠিক আছে। এটা কিন্তু মুখস্থ রাখো, সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পড়ে যাইতে পারে। আচ্ছা, এবার দেখি হচ্ছে লঘুকরণ সূত্র। লঘুকরণ সূত্র কি, V1S1 = V2S2, তাই তো। আচ্ছা ঠিক আছে, তো এই সূত্রটা তোমরা জানো, দেখো, 100 ml ডেসিমোলার দ্রবণকে সেন্টিমোলারে পরিণত করতে কতটুকু পানি যুক্ত করতে হবে? কি বলছে, 100 মিলিলিটার ডেসিমোলার দ্রবণকে সেন্টিমোলারে পরিণত করতে কতটুকু পানি যুক্ত করতে হবে। এন্ড দেখো, S1V1 = S2V2, এই সূত্র দিয়ে করতে হবে। এই সূত্রতে কোথায় কাকে কিভাবে কি বসাবো, আচ্ছা দেখি, দেখো, 100 ml ডেসিমোলার দ্রবণ, আচ্ছা এটা V1 ধরে ধরে নিলাম, আমি আপাতত ধরে নিচ্ছি, ঠিক আছে। ডেসিমোলার, ডেসিমোলার, এখান থেকে আমি S1 পেয়ে যাচ্ছি। S1 কত, ডেসি মানে কি বলতো, ডেসি মানে কিন্তু আমার 0.1, পয়েন্ট কত, 1, ওকে, S1 পাইছি, V1 পাইছি। সেন্টিমোলারে পরিণত করতে মানে আরেকটা এস পেয়ে গেছি, তাহলে এটা কি আমার S2। S2 সমান সমান কত, S2 সমান সমান আমি পাচ্ছি এখানে, আহ সেন্টিমোলারে কত ছিল, 0.01, অ্যাজ আই নো। পরিণত করতে কতটুকু পানি যোগ করতে হবে, তার মানে এখান থেকে আমার আরেকটা ভি লাগবে, আরেকটা ভি লাগবে, V2 থেকে দেন আমি বিয়োগ টিয়োগ করে যা পাওয়ার পাবো। তাহলে আগে আমার V2 বের করতে হবে, তাহলে S1V1 = S2V2। এর থেকে আমি কি করলাম,
V2 এর মানটা বের করে ফেললাম যে 1000 বের হইছে। এখন এই 1000 থেকে কাকে বিয়োগ দেবো বলতো? আগের যতটুকু পরিমাণ আছে, যে আগে কতটুকু আছে 100 ml, এটাকে কি করব, এই যে বিয়োগ দিলে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। বিয়োগ না দিলে কিন্তু অ্যান্সার ক্রস, একটা মার্ক তো যাবেই, সাথে তোমার পয়েন্ট, সরি মানে 0.25 মার্কও দৌড় দিবে, অর্থাৎ মোট 1.25 মার্ক নাই, হাওয়া হয়ে গেছে। আচ্ছা, তো পরেরটাই যাই। ওকে, ওকে, প্রমাণ পদার্থ, এইটা দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এখানে দেখো প্রমাণ দ্রবণ তৈরি করা যায়, বাতাসের উপাদানের সাথে বিক্রিয়া করে না, সক্রিয় ভর অপরিবর্তনীয় থাকে। ওকে, এগুলো তো মাথায় রাখবা। আর সেকেন্ডারির ক্ষেত্রে যেটা মাথায় রাখবো, বাতাসের সাথে বিক্রিয়া করে ভর পরিবর্তন করে। ওকে, তো এখানে যে জিনিসটা তোমার মূলত মাথায় রাখতে হবে সেটা কি, সি রুল। যেখানে সি দেখবা, ঠিক আছে, সি, সেটা আমার কি করতে হবে, সেটা আমার কি হবে বলো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সি দেখা মাত্রই সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন বলতে পারো যে ভাই কি বলতেছেন, এখানে তো, এখানেও তো সি আছে, ক্লোরিনের সাথে সি আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে HCl এর সাথে এই যে এখানে সি আছে, এগুলো ব্যতিক্রম ধরে নাও, কারণ এগুলো তো তুমি বুঝতে পারছো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে। কারণ কি, তীব্র অ্যাসিড, তীব্র তীব্র অ্যাসিড যেগুলা, এগুলা কি হয় তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের সাথে বিক্রিয়া করে যে লবণটা তৈরি হয়, ওইটা কি তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে। যাই হোক, তো এগুলো জাস্ট মনে রাখলে হচ্ছে, ঠিক আছে, এগুলো মনে রাখলে এনাফ। ওকে, এখানে দেখো, এখানে একটা সুন্দর সূত্র আছে, E1 V1 S1 ইজ ইকাল টু E2 V2 S2। তো এটা মেনলি ওই যে আগের সূত্রটাই, যে S1 V1 ইজ ইকাল টু S2 V2, সাথে E1 আর E2 টা যুক্ত হয়েছে, অর্থাৎ যার যার নিজস্ব, যার যার নিজস্ব কি বলো, তুল্য ভর, সরি তুল্য ভর না, তুল্য সংখ্যা। তো এখানে খেয়াল করো, এই যে প্রথম বাটি অর্থাৎ অ্যাসিডের, এখানে কি প্রথম বিকারে E1 V1 S1 আছে, দ্বিতীয় বিকারে দেখো E2 V2 S2 আছে। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন করছে, দেখো 10 ml 0.01 H2SO4 কে প্রশমিত করতে কত ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। তো এখানে দেখো সবকিছু পরপর দেওয়া আছে, তো আমি পরপরই এভাবে সেম ভাবে সাজাই নিব। তো আমি পরপর নিলাম, যেটা মিসিং আছে ওইটা জাস্ট বসাই দিলে হচ্ছে। V2 এর মান লাগবে এই যে 2 ml। তো কত, কি বলছে, কত ml লাগবে, ডিরেক্ট 2 ml। আমি আর ধরে ধরে করাইলাম না, এটা এমনি পারবা করতে। আচ্ছা, মিশ্রণের প্রকৃতি নির্ণয়ের অ্যালগোরিদম। আচ্ছা, যাই হোক, মিশ্রণের প্রকৃতি নির্ণয় কেমনে করবা? আচ্ছা, অম্লের তুল্যমূল নির্ণয় করবা, ক্ষারের তুল্যমূল নির্ণয় করবা, দেন খেয়াল করে দেখবা যে কোনটা বড় কোনটা ছোট, তাই তো? Okay, আচ্ছা, এখানে খেয়াল করো যে যদি EVS এইটা অ্যাসিডের বেশি হয়, অর্থাৎ তিনটার গুণফল যদি অ্যাসিডের বেশি হয়, ক্ষারের কম হয়, তাহলে দ্রবণটি কি হবে, অম্লীয় হবে। যদি EVS ক্ষারের বেশি হয়, তাইলে দ্রবণটা ক্ষারীয় হবে। আর যদি সমান হয়, সমান হইলে কি হবে, নিরপেক্ষ হবে। তাহলে অবশিষ্ট কত থাকবে, অবশিষ্টটা নির্ণয় করবে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে। এখানে যে অ্যাসিড আগে দিছে বলে তোমার অ্যাসিড আগে দিতে হবে এমন কোনো কথা নাই, তুমি বড়টা থেকে যা ছোটটা বিয়োগ দিয়ে দিবা, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। আচ্ছা, এইটার থেকে যদি তোমার ঘনমাত্রা বের করতে বলে, তখন তখন এই যে ডিরেক্ট এই সূত্রে S সমান সমান এই যে EVS হাই, হাই বলতে বুঝাচ্ছে যেটা বড় আর কি, ঠিক আছে, হাই লো দেখে আবার ভয় পাওয়ার দরকার নেই। ধরো অ্যাসিড বড়, আমি আপাতত ধরে নিয়ে যে এইটাই উপরে বসাবা, আর নিচে টোটালটার ভি বসাবা, মানে মোট কত, কত ml হচ্ছে তোমার, কি বলে, পরিমাণটা আছে, কত ml আয়তন। ওকে, জারণ বিজারণের ধারণা এটা পারো, যে এটা আমার শেখানোর কিছু নেই, যে ইলেকট্রন গ্রহণ করলে সে হয় জারক, ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করলে সে হয় জারক, গ্রহণ করে হয় বিজারিত, বিজারিত করে বিজারণ প্রক্রিয়া, ঠিক আছে। তো তুমি এভাবে যদি না মনে রাখতে চাও সমস্যা নেই, তুমি ছোটবেলায় মনে রাখছো না, যে দেখো এখান থেকে খেয়াল করো, এই যে জারণ, জারণ মানে কি ছাড়ন, অর্থাৎ এই যে ইলেকট্রন ত্যাগ। And জারণ মানে কি, জারিত হতে, জারিত হয়ে কিসে পরিণত হয়, বিজারকে পরিণত হয়, এভাবে মনে রাখতে পারো। আর বিজারণ মানে কি,
গ্রহণ গ্রহণ করে কি হইতেছে, বিজারিত হচ্ছে, বিজারিত হয়ে সেটা জারকে পরিণত হচ্ছে। তুমি এভাবে মনে রাখতে পারো। এখানে দেখো হ্যালোজেন, তারপরে হচ্ছে তীব্র কিছু জারক দেওয়া আছে, বেশি যোজনী যেগুলা এগুলা। তো এগুলো মনে রাখবা কি, এগুলো হচ্ছে তোমার জারক। ঠিক আছে, হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো কি জারক। এই কয়টা জিনিস মুখস্থ করতে হবে, অ্যাডমিশনে এগুলো ডিরেক্টলি চলে আসে এক্সামে। ঠিক আছে, তখন তোমার এত বুঝে বুঝে লেখার টাইম নাই। তুমি একটু ট্রিক খাটাই দিবা। আমি এখানে ট্রিক খাটাই দিছি, যেমন বেশি যোজনী এই টাইপের জিনিসপত্র দিচ্ছি। ঠিক আছে, আর দেখো বিজারকের ক্ষেত্রে কি কম যোজনী, এই যে কম যোজনী Fe2+, কিন্তু হইতে পারে Fe3+, Sn2+, এটা কিন্তু হইতে পারে কি Sn4+। তার মানে এগুলো বেশি যোজনীর খেলা, কম যোজনী বেশি যোজনীর খেলা। তো বিজারকের ক্ষেত্রে কি তীব্র বিজারকেরটা কি আছে, লিথিয়াম, এই যে এই যেটা দেখতেছো এটা, ওকে। আর হ্যালোজেন আয়ন, এটা কি ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস। মানে হ্যালোজেন হচ্ছে জারক, কিন্তু হ্যালোজেন যে আয়নটা আছে সেটা আবার বিজারক। ওকে, জারক বিজারক উভয় হিসেবে ক্রিয়াশীল, এই কয়টা জিনিস মুখস্থ রাখবা। ছন্দ দিয়ে দিছি, এই যে ছন্দ আকারে প্রত্যেকটা জিনিস মুখস্থ করে ফেলো। ঠিক আছে, আচ্ছা, জারণ মান নির্ণয় শর্তাবলী এগুলো পারবা। তোমার হচ্ছে মেনলি যেটা ব্যতিক্রম আছে ওইটা দেখাই। ঠিক আছে, যেমন পারক্সাইডের ক্ষেত্রে তুমি ডিরেক্ট মুখস্থ রাখতে পারো -1। ঠিক আছে, ওকে। সুপার অক্সাইডের ক্ষেত্রে উদাহরণ এগুলোই আসে, নতুন করে বানায় দেন। সুপার অক্সাইডের ক্ষেত্রে -1/2। ওকে, আর অক্সিজেনের ক্ষেত্রে ওই যে এখানে অক্সিজেনের ক্ষেত্রে এই যে এই উদাহরণটা। ঠিক আছে, এখানে কি অক্সিজেন ক্লোরাইডে +2। তারপর এগুলো সবগুলোর ক্ষেত্রে তুমি একটু দেখে দেখে নিও, কিছু কিছু মুখস্থ করা লাগতে পারে, যেমন গঠনগত কারণে এরা এমন। ঠিক আছে, তারপরে যে ক্রোমিয়াম অক্সাইড, এখানে জারণ মান +6, কি কারণে, গঠনগত কারণে। এগুলো কিছু কিছু জিনিস মুখস্থ রাখো, যা আসে এক্সামে ওইগুলোই দিচ্ছি। ঠিক আছে, বাড়তি কিছু দিই নাই। আচ্ছা, প্রায় লাস্ট টপিকে চলে আসছি, আয়োডিমিতি বনাম আয়োডোমিতি। ঠিক আছে, চলো দেখি। এখানে কিন্তু শর্টকাটে দেওয়া আছে। আমার এই আয়োডোমিতি আর আয়োডিমিতি নিয়ে বহুত কনফিউশন লাগতো, তো এটা আমরা একটু ক্লিয়ার করি। দেখো মানে কি বলছে, আয়োডিমিতি। তো আয়োডিমিতিতে কি বলছে, আয়োডিন তখন এখানে বিক্রিয়ক হিসেবে কাজ করবে। খেয়াল করো, সরাসরি প্রমাণ I2 দ্রবণ দ্বারা বিজারকের টাইট্রেশন। কি বলছে, বিজারকের টাইট্রেশন। তাহলে আয়োডিমিতিতে কি হয়, বিজারকের টাইট্রেশন। এটুকু মনে রাখলে হচ্ছে। আর আয়োডিমিতিতে এটা দেখো উৎপাদ আকারে আছে, অর্থাৎ জারক দ্বারা অক্সিডাইজ হয়ে উৎপন্ন মুক্ত I2 এর টাইট্রেশন, উৎপন্ন মুক্ত I2 এর টাইট্রেশন। ওকে, হচ্ছে রেশিও বার। রেশিও বারটা মুখস্থ রেখো, এটা আমার পড়ানোর মতো কিছু নাই। আর এখানে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলো দেখে রাখো। এগুলো হচ্ছে সহ দেখে রাখবা, তোমার কি বলে সমতাকরণ সহ দেখে রাখবা, তাইলেই হচ্ছে। হ্যাঁ, ওকে। দেন এই যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা সব থেকে বেশি আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আসতে দেখছি, রাজশাহী ইউনিভার্সিটি এক্সামে আসে, জাবির এক্সামে আসে। ঠিক আছে, গ্লুকোজ একক রূপান্তর, এই যে মিলিমোল পার লিটার, গ্রাম পার ডেসিলিটার, এ মনে রাখা খুবই টাফ। তো আমি এত প্যারা নিব না, আমি জাস্ট এখান থেকে দেখো, মান যদি 18 এর কম হয়, তাহলে কি 18 দ্বারা গুণ করতে হবে সরাসরি। যেমন দেখো এখানে 10 দেওয়া, কি একক দেওয়া আমার বাবা এত দেখার দরকার নেই, এনে দেওয়া কত 10। আমি কি করব, ডিরেক্ট 18 দিয়ে গুণ করে দেবো, দেখো 180 হয়ে গেল। এনে দেওয়া কত 162, তার মানে 18 বেশি না কম, 18 বেশি। তাহলে কি করবো, 18 দিয়ে ভাগ করে দিব, উত্তর বেরোবে কত, যে উত্তর বেরোবে 9। কি এককে বেরোইলো বাবা আমার তো দেখার দরকার নেই, পরীক্ষায় যা চাইছে আমি জাস্ট বসাই দিব, শেষ। ওকে, আশা করি এটা পারবা, এটা নিয়ে কোনো প্যারা হবে না তোমাদের। তো আর মনে হয় কিছু নাই, মোটামুটি শেষ, ক্লিয়ার। তো হচ্ছে তোমাদের এখানে এখন যা যা পড়াইছি পরীক্ষায় এর মধ্যে থেকেই থাকে। ঠিক আছে, বিয়ার এই যে যে উপরে যে সূত্রটা আছে, ঠিক আছে, এটা জাস্ট একটু দেখে রাখো কোনটা কি, সেগুলো একটু দেখে রাখো, ওটা বেশি কিছু লাগবে না। পরীক্ষা এর মধ্যে থেকেই আসবে, এখানে কোনো গার্বেজ পড়ানো হয় না। যে অনেক অনেক ইনফরমেশন পড়লাম, কিন্তু পরীক্ষায় আসলো অল্প কয়টা জিনিস, সেই অল্প কয়টা জিনিসই আমরা পড়ছি। আমাদের এত গার্বেজ মাথায় রাখার দরকার নেই। আর সেকেন্ড টাইম মধ্যে তো প্যারাও নেই। ঠিক আছে, আর তোমাদের নেক্সট কোন
টপিকের উপর ভিডিও প্রয়োজন, কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের উপর ভিডিও প্রয়োজন, এটা আমাকে একটু জানাই দিও। ইনশাল্লাহ আমি ওইগুলোর মধ্যে ক্লিয়ার করে দেবো। ওকে, আল্লাহ